নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্স বা মেজর এসইসি 2 পেপারের সাজেশান। এই পেপারে রয়েছে ব্যবহারিক বাংলা 1। ব্যবহারিক বাংলা 1 বা এসইসি 2 পেপারের সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি 2026 সালে যারা ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য। প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1, 100% কমন। আমি যেগুলো দেবো যেমনভাবে বলবো ঠিক তেমনভাবেই ফলো করবে। এই পেপারে তোমাদের কী প্রয়োজন, এই পেপারটা কিন্তু খুব ডিফিকাল্ট। আর ডিএসসিসি 2 এই সাজেশানটাও আমি দিয়েছি, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দেখে নেবে। আমি যেগুলো দেবো যেমনভাবে বলবো ঠিক তেমনভাবেই ফলো করবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেবো। এবং বড় নোটসের মধ্যে তোমাদের যদি কিছু প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্টস করে জানাবে কী প্রয়োজন, কোন টপিক্সের নোটসটা আলোচনা প্রয়োজন, আপলোড প্রয়োজন, আমি দিয়ে দেবো, চিন্তা নেই। কমেন্টস করে অবশ্যই জানিও। আর এছাড়া যারা নোটস কিনে নিতে চাও বা আমার কাছে যারা অনলাইন ক্লাস করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। ভালো রেজাল্ট করতে গেলে বা পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। কোনো কিছু সমস্যা হলে, প্রয়োজন হলে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ক্লাস বা নোটসের প্রয়োজন হলে যোগাযোগ করবে। দেখো, এটা স্কিল পেপার। আর ব্যবহারিক বাংলা 1-এর যে স্কিল পেপারটা রয়েছে তুলনামূলকভাবে জাস্ট কনসেপ্টটাকে কাজে লাগাবে, ব্রেনটাকে কাজে লাগাবে, তোমরা কিন্তু লিখতে পারবে অন্তত। আর আমি যেগুলো দিচ্ছি, আরও একটা ব্যাপার হচ্ছে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। আমার লাস্ট মিনিট ফাইনাল সাজেশানকে মিস করবে না, এটা বলে রাখছি। আমার লাস্ট মিনিট ফাইনাল সাজেশান 100% জেনুইন, অব্যর্থ। তাই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে রাখো, যারা নতুন সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা কেউ টানবে না, স্কিপ করবে না। 15 নম্বরের জন্য মডিউল 1-এ দেখো, দেখবে প্রিভিয়াস ইয়ার্স যে কোশ্চেনগুলো কাটা কাটা কোশ্চেন আসে, ভেঙে ভেঙে কোশ্চেনগুলো দেয়। 15 নাম্বার সেটাকে পার্টে পার্টে ভাগ করে দিচ্ছে, ভেঙে ভেঙে দিচ্ছে। তাই খুব ভালো করে পড়াশোনা করবে এবং কাটা কাটা কোশ্চেনে কিন্তু বেশি নাম্বার ওঠে, বুঝা যাচ্ছে? কাটা কাটা কোশ্চেনে দেখবে খুব ভালো নাম্বার আসে, তাই ভালো করে পড়বে। আবার এগুলো আবার কিছু আবার 5-এও দিয়ে দিতে পারে, 15, 5 আলাদা এমন কিছু নয়, যেহেতু কাটা কাটা হয়। প্রথম প্রশ্ন দেখো, পত্র বলতে কী বোঝো? দেখো, পত্র সেই ক্লাস 5 থেকে কিন্তু আমরা পড়ে আসছি, চিঠি আর কি। তাই এটা না পারার কিছু নেই এবং এটা খুব ভালো করে দখলে নাও। পত্রের যে ইউনিটটা রয়েছে, এই পত্রের ইউনিটটা খুব ভালো করে মোটামুটি দখলে নিয়ে নাও। পত্র বলতে কী বোঝো, পত্রের শ্রেণীবিভাগগুলো আলোচনা করো, মানে কী কী শ্রেণীবিভাগ রয়েছে, শ্রেণীবিভাগগুলো। প্রাতিষ্ঠানিক পত্র বলতে কী বোঝো, প্রাতিষ্ঠানিক পত্র বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য এবং এই জাতীয় পত্রের বিষয় বা নিয়মগুলো লেখো। মানে ওই জাতীয় পত্রের একটা উদাহরণ দিয়ে লিখতে হবে এবং কী কী নিয়মগুলো রয়েছে। এছাড়া আরও রয়েছে যেমন সামাজিক চিঠি, এগুলো 15-এর মধ্যে জুড়ে দিতে পারে, আবার 5-এ আলাদা করে আসতে পারে। সেই পত্র, যে পত্রটা করছো সেই পত্রের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং নিয়মগুলো অবশ্যই মনে রাখবে, মুখস্থ করবে। সামাজিক চিঠি, ব্যবহারিক চিঠি অর্থাৎ অফিসিয়াল লেটার, সোশ্যাল লেটার, সামাজিক চিঠি, ব্যবহারিক চিঠি, আবেদনমূলক চিঠি, অ্যাপ্লিকেশন লেটার আর কি। এইগুলো পত্র রচনার নিয়ম কী কী, এটা আবার 5-এও দিতে পারে, ওর সঙ্গে জুড়ে দিতে পারে। পত্র রচনার নিয়মগুলো কী কীতে আলোচনা করো। এই হচ্ছে পত্র থেকে প্রশ্ন। এবারে পরবর্তী প্রশ্ন হচ্ছে আবৃত্তির সংজ্ঞা দাও। আবৃত্তির সংজ্ঞা, আবৃত্তির বৈশিষ্ট্য, আবৃত্তিকারের কি কি গুণ থাকা দরকার বা প্রয়োজন, আবৃত্তিকারের যিনি আবৃত্তি করবেন কি কি গুণ থাকা দরকার বা প্রয়োজন, আবৃত্তিকারকে কি কি বিষয়ে লক্ষ্য বা সতর্ক থাকতে হয়, আবৃত্তিকারকে কি কি বিষয়ে সতর্ক বা লক্ষ্য রাখতে হয়, আবৃত্তির চর্চার মূল সূত্রগুলো কী কীতে আলোচনা করো, আবৃত্তির চর্চার মূল সূত্রগুলো কী কীতে আলোচনা করো, কবিতা পাঠ ও আবৃত্তির মধ্যে পার্থক্য কী, কবিতা পাঠ ও আবৃত্তির মধ্যে পার্থক্য কী। এই 3 নম্বরে লিখে নাও ডায়েরি, ডায়েরির সংজ্ঞা দাও, ডায়েরির বৈশিষ্ট্য, সার্থক ডায়েরির উদাহরণ, একটা সার্থক ডায়েরির উদাহরণ দাও। আর ডায়েরি বা দিনপঞ্জি, অর্থাৎ ডায়েরির বাংলা হচ্ছে দিনপঞ্জি, ডায়েরি বা দিনপঞ্জি কখন সাহিত্যের মর্যাদা প্রাপ্ত হয়, অর্থাৎ ডায়েরি কখন সাহিত্য মর্যাদা লাভ করে, ডায়েরির গুরুত্ব, সাহিত্য ও ডায়েরির সম্পর্ক, সাহিত্য ও ডায়েরির সম্পর্ক, ডায়েরি ও জার্নালের মধ্যে পার্থক্য, ডায়েরি আর জার্নাল মানে সংবাদ, ডায়েরি ও জার্নালের মধ্যে পার্থক্য, এই কটা হচ্ছে ডায়েরি থেকে করবে। 5-এর জন্য লিখে নাও সুস্পষ্ট উচ্চারণের শর্ত বা নিয়ম কী কী, সুস্পষ্ট উচ্চারণের জন্য কী কী শর্ত বা নিয়ম পালন করতে হয়, সুস্পষ্ট উচ্চারণ রীতি কেমন হওয়া উচিত, সুস্পষ্ট উচ্চারণ রীতি কেমন হওয়া উচিত, বাংলা ভাষায় বা শব্দের উচ্চারণের বিশুদ্ধতা, বাংলা ভাষায় বা শব্দের উচ্চারণের বিশুদ্ধতা, ডায়েরির গুরুত্ব, অনুনাদ বলতে কী বোঝো, অনুনাদ সৃষ্টির ফলে কোন কোন ত্রুটি হতে পারে, অনুনাদ বলতে কী বোঝো, অনুনাদ সৃষ্টির ফলে কোন কোন ত্রুটি হতে পারে, এইগুলো এটা অল্প করে দেখে রাখবে, অসুবিধা নেই। আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো। মডিউল 2 থেকে করবে
গ্রন্থ সমালোচনা বলতে কি বোঝো? গ্রন্থ সমালোচনা বলতে কি বোঝো? গ্রন্থ সমালোচনার রীতি ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। গ্রন্থ সমালোচনার রীতি ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। গ্রন্থ সমালোচনায় সমালোচকের ভূমিকা নির্দেশ করো। গ্রন্থ সমালোচনায় সমালোচকের ভূমিকা নির্দেশ করো। যে কোনো একটি গ্রন্থের সমালোচনা কিভাবে করবে সেটা আলোচনা করো, সেটা লেখো আর কি। একটা গ্রন্থের সমালোচনা বললো, যে কোনো একটা গ্রন্থে বা মেনশন করতে পারো, ধরো শরৎচন্দ্রের উপন্যাসে নারী বা শরৎচন্দ্রের ছোট গল্পে নারী, বা রবীন্দ্র পূর্ববর্তী ছোট গল্প, পরবর্তী ছোট গল্প, বা মধ্যযুগের নিম্নবর্গীয় জীবনযাত্রা, এরকম একটা টপিক নির্দিষ্ট করতে পারে, বা যে কোনো একটা চুজ করতে বলতে পারে। যে কোনো একটা গ্রন্থের সমালোচনা কীভাবে করবে। দেখো, সমালোচক হচ্ছে শ্রেষ্ঠ পূজারী। যিনি সমালোচক তিনি কিন্তু পূজারী। তাই একটা গ্রন্থের সমালোচনার ক্ষেত্রে কী কী নিয়ম রয়েছে, কীভাবে করবে, সেগুলো লিখতে হবে। গ্রন্থ সমালোচনার গুরুত্ব, গ্রন্থ সমালোচনার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। গ্রন্থ সমালোচনা বা পর্যালোচনার শ্রেণীবিভাগ করো। গ্রন্থ সমালোচনা বা পর্যালোচনার শ্রেণীবিভাগ করো। গ্রন্থ সমালোচনার সময় কি কি বিষয় খেয়াল রাখতে হয়, কি কি বিষয়ে দৃষ্টি দিতে হয়। গ্রন্থ সমালোচনার সময় কোন কোন বিষয়গুলো মেনে চলতে হয়, নিয়ম আর কি। গ্রন্থ সমালোচনার শর্তগুলো উল্লেখ করতে হবে এক কথায়। এটা ঘুরিয়ে ফিরিয়ে আসে কোশ্চেন, তো তোমাদের দেখো গ্র্যাজুয়েশন মানে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। আবার রিপিট করছি, গ্রন্থ সমালোচনার সময় কি কি বিষয়ের প্রতি দৃষ্টি দিতে হয় বা লক্ষ্য রাখতে হয়, বা শর্তগুলো উল্লেখ করতে হবে আর কি। পরের প্রশ্ন লিখে নাও, কন্টেন্ট বলতে কী বোঝো? কন্টেন্ট বলতে কী বোঝো? বাজারে একটি নতুন মোবাইল বা গাড়ি আসতে চলেছে, সে বিষয়ে তোমাকে একটা কন্টেন্ট রচনা করতে হবে। অর্থাৎ আমরা যেমন ইউটিউবে এই ভিডিওগুলো দিচ্ছি, তাহলে আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার। তাহলে আমি সাজেশান একটা আসছে, তোমাদের সামনে পরীক্ষা আসছে, সে নিয়ে আমি এই SEC 2 পেপারের সাজেশানটা দিচ্ছি। সেক্ষেত্রে একটা বাজারে মোবাইল আসছে, নতুন কোম্পানি বা একটা গাড়ি আসছে, লঞ্চ করবে। সেক্ষেত্রে তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে সেই কন্টেন্টটা কীভাবে রচনা করবে, কীভাবে লিখবে, সেই সম্পর্কে তোমাকে আলোচনা করতে হবে, কন্টেন্ট রচনা করতে হবে। কন্টেন্টের শ্রেণীবিভাগ করো। কন্টেন্টের শ্রেণীবিভাগ করো। কন্টেন্ট রাইটারের কাজ কী? কন্টেন্ট রাইটারের কাজ কী, এর কৌশল, কন্টেন্ট রাইটারের কৌশল, গুরুত্ব, সুবিধা, নিয়ম, যোগ্যতা। কন্টেন্ট রাইটারের ভবিষ্যৎ, কন্টেন্ট রাইটারের ভবিষ্যৎ। কন্টেন্ট রাইটারের কাজের ক্ষেত্রগুলো কী কী? আর্টিকেল লেখার নিয়ম, আর্টিকেল লেখার নিয়ম, এগুলো সম্পর্কে লিখতে হবে। বিজ্ঞাপন ও কন্টেন্টের মধ্যে পার্থক্য বা তফাৎ। বিজ্ঞাপন ও কন্টেন্টের মধ্যে পার্থক্য বা তফাৎগুলো আলোচনা করো। এবং প্রথমে কিন্তু তোমাদের বলেছি আমি, কোশ্চেন কিন্তু কাটা কাটা হয় বা ভেঙে ভেঙে দেয়, তাই এগুলো পড়বে অবশ্যই। দেখবে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন জুড়ে জুড়ে দিয়েছে কাটা কাটা কোশ্চেন, আবার এগুলো 5এও আসবে। পরের প্রশ্ন, ব্লগ রাইটিং ও নিবন্ধ রচনার মধ্যে পার্থক্য ও কৌশলগুলো কী কী? ব্লগ রাইটিং মানে যিনি ব্লগার আর কি, ব্লগ রাইটিং ও নিবন্ধ রচনার অর্থাৎ আর্টিকেল রাইটিং, ব্লগ রাইটিং ও আর্টিকেল রাইটিংয়ের মধ্যে পার্থক্য। সোশ্যাল মিডিয়া সুফল এবং কুফল। সোশ্যাল মিডিয়া, ধরো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, এই যে সোশ্যাল মিডিয়া রয়েছে, সোশ্যাল মিডিয়ার এর সুফল এবং কুফল, মানে অনলাইন এডুকেশনের সুবিধা অসুবিধা এরকম আসতে পারে। শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা কিন্তু কোশ্চেনটা আমি নতুন করে দিলাম। দেখো, তোমরা নিশ্চয়ই কেন্দ্রীয় বাজেটটা শুনেছো বা দেখেওছো। আগামী দিনে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটা বিশাল একটা জগৎ আসতে চলেছে, কারণ সরকার বাজেটে বরাদ্দ করেছে AI কন্টেন্ট ক্রিয়েটার, এদের জন্য আলাদা আলাদা কোর্স কিন্তু আগামী দিনে চালু হবে। যেমন তোমাদের একটা ছোট্ট করে হলেও কন্টেন্টের সম্পর্কে আলোচনা রয়েছে, একটা টপিক রয়েছে, কিছুটা তোমাদের পড়তে হয়, সেরকম আগামী দিনে স্কুল পাঠ্যে বা কলেজের পাঠ্যে পুরোপুরি কন্টেন্ট রাইটার এবং AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সম্পর্কে কিন্তু আগামী দিনে কিন্তু ক্লাস বা সিলেবাসে হতে চলেছে। শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে একটা কন্টেন্ট রচনা করো। শিক্ষা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োজনীয়তা, গুরুত্ব, এই সম্পর্কে। মডিউল 3 থেকে করবে। দেখো, এখানে সবথেকে বড় বিষয় হচ্ছে তোমাদের হচ্ছে ইংলিশ টু বেঙ্গলি অনুবাদ। তোমরা 10ম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা সংগ্রহ করলে তোমাদের হয়ে যাচ্ছে DSCC 2-তে অনেকটা, এবং ওখানে দেখো ইউটিউবই রয়েছে ইংলিশ টু বেঙ্গলি, ওইগুলো প্র্যাকটিস করবে। অনুবাদগুলো তোমাদের একটা অনুবাদ তুলে দেবে, ইংরাজি অনুবাদ তুলে দেবে, দিয়ে তোমাদের বাংলাতে লিখতে বলবে। অবশ্যই অবশ্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ওটা যদি ঠিকঠাক করতে পারো বিশাল স্কোর করবে। আমি কিন্তু সবসময় টার্গেট দিই 80%। আমি যেগুলো দিচ্ছি এগুলো অবশ্যই করো। উত্তর কিন্তু খুব একটা বড় নয়, তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও খুব স্বল্প পারিশ্রমিকে আমি কিন্তু নোটস প্রোভাইড করি, যোগাযোগ করবে, আমি দিয়ে দেবো। দেখবে উত্তর কিন্তু খুব বড় নয় আর খুব কঠিনও নয়, সহজ, তোমরা নিজেরা লিখতে পারবে। অনুবাদ কাকে বলে বা অনুবাদ বলতে কী বোঝো? অনুবাদের শ্রেণীবিভাগ অর্থাৎ কয় প্রকার কী কী। অনুবাদের সময় কোন কোন বিষয়ে অনুবাদককে যত্নশীল হতে হবে? অনুবাদের সময় কোন কোন বিষয়ে অনুবাদককে যত্নশীল হতে হবে, অর্থাৎ অনুবাদের সময় কোন কোন বিষয়ে লক্ষ্য রাখা বা এর নিয়মগুলো আর কি। অনুবাদের ভিতর দিয়ে সাহিত্যকর্মের জন্মান্তর ঘটে, এর যথার্থতা নির্ণয় করো। অনুবাদের ভিতর দিয়ে
সাহিত্যকর্মের জন্মান্তর ঘটে। কারণ আমাদের রামায়ণ, মহাভারত বা ভাগবত এগুলো সব কিন্তু অনুবাদমূলক, মানে মূল সংস্কৃতে রচিত হয়েছে, সেখান থেকে বাংলায় অনুবাদ করেছেন কৃত্তিবাস ওঝা, কাশিরাম দাস, মালাধর বসু। তাই অনুবাদের ভিতর দিয়ে সাহিত্যকর্মের জন্মান্তর ঘটে। যথার্থতা নির্ণয় করো। আক্ষরিক অনুবাদ কাকে বলে? দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো। আক্ষরিক অনুবাদ কাকে বলে বা আক্ষরিক অনুবাদ বলতে কী বোঝো? উদাহরণ সহ বা দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো। 5 জন্য এখান থেকে করবে অনুবাদ ও অনুসৃজনের তুলনা। অনুবাদ ও অনুসৃজনের তুলনা। ভাবানুবাদ ও ছায়ানুবাদের পার্থক্য। ভাবানুবাদ ও ছায়ানুবাদের পার্থক্য। বাংলা সাহিত্যে 4 জন কবিতা বা গ্রন্থ অনুবাদকের নাম করো। বাংলা সাহিত্যে 4 জন কবিতা অনুবাদক বা গ্রন্থ অনুবাদকের নাম করো। মানে কোনো গ্রন্থের অনুবাদ হয়েছে, যেমন রামায়ণের অনুবাদ হয়েছে, মহাভারতের অনুবাদ হয়েছে, ভাগবতের অনুবাদ হয়েছে, এরকম অনেক, এবং কালিদাসের মেঘদূতের অনুবাদ হয়েছে, এরকম অনেকগুলো গ্রন্থ অনুবাদ হয়েছে। সেই 4 জন কবি বা গ্রন্থ রচয়িতার নাম লিখতে হবে। আক্ষরিক অনুবাদ প্রকৃতপক্ষে ব্যর্থ অনুবাদ। আক্ষরিক অনুবাদ প্রকৃতপক্ষে ব্যর্থ অনুবাদ। আলোচনা করো বা ব্যাখ্যা করো। ভাষান্তর ও রূপান্তরের পার্থক্য। ভাষান্তর ও রূপান্তরের পার্থক্য। অনুবাদের নিয়ম এবং বৈশিষ্ট্য। অনুবাদের নিয়মগুলো কী কী এবং বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, এর প্রকারভেদ। অনুবাদের সময় কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? অনুবাদের সময় কি কি বা কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয় অনুবাদককে? অনুবাদের পদ্ধতি। কবিতার অনুবাদে এর ছন্দগত সমস্যা। কবিতার অনুবাদের ক্ষেত্রে ছন্দগত সমস্যা, কারণ একটা বিষয় ইংরাজি বা সংস্কৃতের আমি অনুবাদ করছি, সেখান থেকে কিন্তু ছন্দগত একটা প্রবলেম হতে পারে, সমস্যা হতে পারে। সেখানে কীরকমভাবে তুমি সেটা ফেস করবে বা সেই সমস্যার সমাধান করে সেই সম্পর্কে লিখতে হবে। এই গেল তোমাদের এএসইসি 2 অর্থাৎ ব্যবহারিক বাংলা 1 পেপারের সাজেশন 2026 সালে যারা সেকেন্ড সেমিস্টার দেবে তাদের জন্য। আবারও বলছি, যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোট সংগ্রহ করতে চাও, স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু পেয়ে যাবে। আর এই যে আমি সাজেশনটা দিলাম, এখান থেকে কোন নোটস তোমাদের প্রয়োজন আছে, কোন টপিকের আলোচনা প্রয়োজন আছে, আমাকে অবশ্যই জানাবে কমেন্টসে। আমি সেটা আপলোড দিয়ে দেবো, আলোচনা করে দেবো। আর আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন তো দেবই, এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো আমি দেবো, চিন্তা নেই। চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে। আর পরবর্তী সেমিস্টার থেকে যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোট সংগ্রহ করতে চাও, স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবে।